আহা, ওরা শুধু স্কুল কলেজে। আফগানিস্তানে কেন? আপনি তো আফগানিস্তানের কথা চিন্তা করছেন, এই বাংলাদেশে কি বলে নাই নারী শিক্ষা বন্ধ করতে হবে? হ্যাঁ, এই যে তেতুল হুজুর কি বলে নাই, কেলাসফুরের চেয়ে বেশি পড়বেন না, পড়বেন না, পড়বেন না, মেয়েদের কেলাসফুরের বেশি পড়বেন না, বলে নাই? অবশ্যই। এবং এবং সেই হেফাজতেরা এখন তারেক রহমানের সাথে ঘুরে না, আগে আওয়ামী লীগ সরকারের সাথে ঘুরতো। আপনি আফগানিস্তানের দিকে কেন যান? ওরা তো তাও 6 পর্যন্ত রাখছে, এরা তো ক্লাস 4 এর উপরে পড়তে নিষেধ করছে। তাও স্বাধীন বাংলাদেশে, যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক, আফগানিস্তানে তো এটা হবেই। আফগানিস্তানের নসিব তো বাংলাদেশটা ওই দিকেই যাবে, অলরেডি গেছে, বাংলাদেশ ওই দিকেই যাচ্ছে, আস্তে আস্তে ওই দিকেই যাবে। এই যে বাংলাদেশের, আপনার মনে থাকার কথা এবং আপনি শুরুতেই বললেন যে এই বাংলাদেশে কিন্তু স্লোগান দিয়েছিল যে তারা হবে তালেবান, বাংলা হবে আফগান, বানাও আফগান, দেখো কেমন লাগে। আবার এই নারীরাই আবার সাপোর্ট, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, মহিলারাই আবার এগুলো সাপোর্ট করে। যেমন বাংলাদেশ একটা মৌলবী আছে, তার নাম রাজ্জাক বিন নাকি কাজ্জাব বিন ইউসুফ, এই হারে হারামজাদা, এই আহলে খবিশ, যে কিনা বলে নারীরে ঘর থেকে নারীর জন্মই হয়েছে পুরুষের সেবা করার জন্য, বাচ্চা পয়দার জন্য, নারীর জন্মই পাপ, নারীর জন্মই কলঙ্ক, এমনকি বউরে বেচা যাবে, এই কথা বলে বাংলাদেশে আলে কবিশ প্রধানমন্ত্রী তারা দাওয়াত দেয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী অনুষ্ঠানে দাওয়াত পায়, আর বাংলাদেশের জনগণ তারা দাওয়াত করে নিয়ে যায়, অনুষ্ঠান করে। এই হলো ইসলাম। বউরে বেঁচে ফেলা যাবে, এটার বললে নারীর আত্মা নাই, নারীর জন্ম কলঙ্ক, তাহলে তারেক রহমানের মা কলঙ্ক, তারেক রহমানের মেয়ের জন্ম কলঙ্ক, তারেক রহমানের বউয়ের জন্ম কলঙ্ক, যেহেতু তারেক রহমানের বোন নাই। সেই আহলে খবিশে আবার তিনি দাওয়াত দেন, সে বদমাইশটা আবার ফাত্রাটা আবার উঠে দাঁড়ায় না, বলে ইসলামে এটা না, ইসলামে তুই অনুগেল, ইসলামে কি, ইসলামে তো শাসকদের দরবারে যাইতে না করছে, ইসলাম ওইটা আছে। মানে এই বাংলাদেশে কি ধার্মিক, কি রাজনীতিবিদ, এরা যে কত ভণ্ড, কত বদমাইশ, এই কথাগুলো বলার কথা, লেখার কথা বাংলাদেশের বুদ্ধিজীবীদের, তারা কেউ বলে না, টু শব্দটি করে না, করবে না। কারণ হইলো এই দেশের বুদ্ধিজীবী হলো 1 নম্বর বদমাইশ, এই দেশের তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো হলো আরো বড় বদমাইশ, এই দেশের প্রতিযশা সাংবাদিকগুলো তার চেয়ে বড় বদমাইশ। এই দেশে বলে যে জামাতের সমালোচনা করা হলো ফ্যাসিজম। বাংলাদেশের একটা বুদ্ধিজীবী আমি ছাড়া, আমি তার বুদ্ধিজীবী না, বাংলাদেশের কোন বুদ্ধিজীবী ফ্রড মাজারের এই কথার বিরুদ্ধে একটা কলাম লেখে নাই, একটা হরফ লেখে নাই। আমি একাই বলে আসতেছি, কেউ বলে না, মুখেও বলে না। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র, ছাত্রলীগ নিষিদ্ধ করা গণতন্ত্র। কোন আওয়ামী লীগ? যে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। কোন ছাত্রলীগ? যে ছাত্রলীগ খুদ বাংলাদেশ আওয়ামী লীগকে জন্ম দিয়েছে। অর্থাৎ বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশের জন্ম দেওয়ার পেছনে, সৃষ্টির পেছনে, তৈরির পেছনে এই ছাত্রলীগ আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত, ঐতিহাসিকভাবে। সেই ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করা ফ্যাসিজম না, ওটা গণতান্ত্রিক। কিন্তু আওয়ামী লীগ, কিন্তু জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। এই সমস্ত বুদ্ধিজীবী বাংলাদেশ বলে কয়ে বেড়ায় আওয়ামী লীগের আমলেও। আচ্ছা, এখন নয় বলতে তাতে ব্যথা পায়, ভয় পায়, মব করবে, মারবে, কাটবে, এটা করবে, সেটা করবে। এটা তো বলেছিল আওয়ামী লীগের আমলে। একটা বুদ্ধিজীবীকে প্রতিবাদ করতে দেখেছেন? এটা তো কোনো পাগলে বলে নাই, বা মসজিদের কোনো মৌলানা বলে নাই, যেন মৌলবী বলছে এটা কথা বাদ দাও। বলেছে কে? ফ্রড মাজাহার, সিংকু বামদের আব্বা কি আব্বা। কত বড় সিংকু বামেরা ফাত্রা এই বাংলাদেশের বামেরা। মানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় একটা দল নিষিদ্ধ করা হইলো গণতন্ত্র, আর আর জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। তো ওই দেশের বুদ্ধিজীবীদের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না। তারা বলবে এগুলো তাদের বলার কথা, এগুলো আপনার আমার বলার কথা না, তাদের দায়িত্ব ছিল। কিন্তু না, তারা কেন করবে না? কারণ দিন শেষে এই দেশের বুদ্ধিজীবীরাও মুক্তিযুদ্ধ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, ভারত বিদ্বেষী। এটা আমরা আমাদের 2024-এর 5ই আগস্ট না আসলে আমরা জানতাম না, আমরা জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না। অনেক বুদ্ধিজীবীদেরকে দেবতা মনে করতাম, অনেক সাহিত্যিক লেখকদের দেবতা মনে করতাম আমরা, কিন্তু 2024-এর 5 আগস্টের মুখোশ খুলে গেছে, আর তথাকথিত বামপন্থীদের মুখোশ খুলে গেছে। এত সংকট, এই জায়গায় আপনার বন্ধু আনু মাহমুদ কোথায়? জি, আমাদের বন্ধু না, উনি হলে নমস্য ছিলেন, আমাদের নমস্য, আমাদের বাম চিঙ্কু বামদের গুরু এই আনু বিহারী। কিন্তু তিনি কিন্তু বিহারীদের বেদনার জন্য কনফারেন্সে যোগ দিয়েছিলেন যে এই দেশে বিহারীরা খুব কষ্টে আছে। কিন্তু আওয়ামী লীগের আমলে মানে কত যে তার সাথে এই কি বিদ্যুৎ বন্দর এগুলো নিয়ে আলোচনা, সমালোচনা, সভা সমিতি, সিম্পোজিয়াম, মানববন্ধন, লং মার্চ করছি। এখন কমরেড আনু বিহারীকে আর খুঁজে পাওয়া যায় না। এখন তার মিছিল, এখন আর চিঙ্কু বাম আনু বিহারীর নেতৃত্বে সেটার মুরদে কোলায় না তাদের এখন একটা মিছিল করতে জানে যে ফুটবলের মতো। তারেক জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক,
চাঁদা তুললে দৈনিক, আর জামাতে হেফাজতের উষ্টাইয়া একের মান্ডা খালে ফেলাই দিবে। আওয়ামী লীগ তো ফ্যাসিজম ছিল, তাই তখন মিছিল করা যাইতো, সভা করা যাইতো, সেমিনার। এখন আর কমরেড আনু বিহারীদের মুরদে আর কোলাইতেছে না, এই তেল নাই, গ্যাস নাই, আর মিছিল নেই, এখন আর নেই। কারণ হইলো এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেখবেন এদের জজবা আবার কিভাবে আসে, উরি বাবারে বাবা, দেখবেন তখন মিছিল কাহাকে বলে। তখন যদি 1 ঘন্টাও লোডশেডিং হয় না, 3 ঘন্টা তারা মানববন্ধন করবে। এখন যদি 12 ঘন্টা হয়, তাদের হারিকেন লাগায় খুঁজে পান, যেমন চিঙ্কুবামকে খুঁজে পাওয়া যাইতেছে না, আনু বিহারী, দৃক শহীদুল, তারপর আমাদের কিছু আপু ফাপু আছে, তাদের আর কারোর আপনি খুঁজে পাবেন না এখন। ফরিদ ভাই, আগামীকাল তো 15ই আগস্ট। জি, আপনার কাছে কি এমন কোন নিউজ আছে যে আওয়ামী লীগ সারা বাংলাদেশে বিশাল আন্দোলন বা মিছিলের ডাক দিছে বলে কোনো খবর কি আছে আপনার কাছে? এরকম প্রকাশ্য তারা বলে নাই, কিন্তু আমি যতদূর জানি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন চেষ্টা করবে। জি, এই যে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জে 5 প্লাটুন বিজেপি মোতায়েন 32 নম্বরের বাড়ির চতুর্দিক ঘেরাও করছে। এটা ভাঙা বাড়ি, কিছু নাই, ফুটবল খেলার মাঠ এখন, মানে শোনেন, এটাই তো মজা। সেই জন্যই তো বলি যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। আর মানে পুরো 32 নম্বর বাড়ি, 32 নম্বর বাড়ির চাইতে ভাঙা 32 নম্বর বাড়ি আরো বেশি শক্তিশালী, আবার প্রমাণ হয়ে গেছে। তার জন্য এদের দেখেন কয়দিন পরে নেটো বাহিনী এনে ঠেকাইতে হবে। আগামী 15 বলেছি তো, 23শে জুনে বলেছিলাম যে আগামী 23শে জুন নেটো বাহিনী আইনা আওয়ামী লীগকে ঠেকাইতে হবে, যে বিএনপি, জামাত, হেফাজত, ভাবির পোলারা। তাছাড়া উপায় নেই। ওই আর্মি দেওয়ার কাজ হবে না, বিজিবি পুলিশ দেওয়ার কাজ হবে না, ওয়াকার বাহিনী দেওয়ার কাজ হবে না। মোল্লা মিলিটারি আর আওয়ামী লীগকে ঠেকাইতে পারে না, 71-ও পারে নাই, 71-ও পারে না। আওয়ামী লীগ তার শত্রু চিনতে একটু ভুল করেছিল এই বিগত 2 বছরে, প্রায় এরা চিনে ফেলেছে। এই 23-24 মাসে আওয়ামী লীগ এখন তার শত্রুকে চিনে ফেলেছে, বুঝে ফেলেছে, আর তারা ছাড় দিবে না। বললামই তো, এরা এখন ওখানে বিজেপি পাঠাবে, গোপালগঞ্জে পাঠাবে, তারপর 32 নম্বরে পাঠাবে। ভাঙা বাড়ি একবার ভাঙে নাই, কয়েকবার ভাঙছে। ভাঙা বাড়ির এত ডর, ভাঙা বাড়ি এত ডর কেন? ভাবির পোলারা না বললো কবর তুলে ফেলবে, গোপালগঞ্জ খাইয়ে ফেলবে, গিলে ফেলবে। যারা ভারতে গিলে ফেলে, 7 সিস্টার খাইয়ে ফেলে, দিল্লি খাইয়ে ফেলে, তো তারা গোপালগঞ্জ গিয়েছিল না? এবার তো মুরদে কোলাইলো না। আমার ভাবির পোলাদের সেটার মুরদ আর কোলায় নাই। আর্মি নিয়ে আবার যাওয়ার সেটার মুরদে কোলায়, জানে যে এবার আর্মি সহ রেখে দিবে। ওইবার তো 5 জন মইরা এদের ঠেকাইছে। এইবার যে সব ট্যাঙ্ক কামানের তো পালায় আসতে পারছিল গোপালগঞ্জকে। এইবার যদি গোপালগঞ্জ, আমার ভাবির পোলা ট্যাঙ্ক কামান সহ গোপালগঞ্জের লোকজন, আওয়ামী লীগের লোকজন নিয়ে চলে যাইতো, তাই যায় নাই। তাই তাদের যে মামু ওয়াকার অনুমতি দেয় নাই, জানে যে বিপদে পড়বে। ফরিদ ভাই, একটা জিনিস, এই যে নিজ দলের তোপের মুখে দেশে ফেরা নেপালের সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে ব্যাপক সংবর্ধনা দিছে নেপালবাসী। ওনার প্রথমটাও মেটিকুলাস ডিজাইন আমেরিকায় করাইছিল, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এগুলো সব। উনি এভাবে ফিরে আসলেন, এ থেকে বঙ্গু মোমেনের কাছে কি শিক্ষা পৌঁছাইতে পারে? বঙ্গমোমিনেরা কোনোদিনই শিক্ষা নেয় না, ভবিষ্যতেও নিবে না, কোনোদিনই নেয়নি, নিবেও না। কিন্তু পৃথিবী জেনে গেছে কি ঘটতে যাচ্ছে সামনে। নেপাল হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, তারা তুলনামূলক অন্যান্য দেশের সাথে দক্ষিণ এশিয়াতে শান্ত একটা দেশ, শান্তির দেশ। তাদের যে কোনো আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন হতে পারে, আবার তারা তাদের দেশের সাথে তারা বোঝাপড়া করে, এটা তাদের মানে সংস্কৃতি। এই দক্ষিণ এশিয়ার মধ্যে নেপাল হচ্ছে সবচেয়ে শান্তির দেশ, তো সেইখানে এটা হবে। কিন্তু বাংলাদেশ তো সবচেয়ে অশান্তির দেশ। সারা পৃথিবীতে বলেছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকা হচ্ছে সবচেয়ে অনিরাপদ শহর। আর সরাসরি জাতিসংঘই বলে দিয়েছে। এর আগে ইসরায়েলের রাষ্ট্রদূত বলছে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, এবার খোদ জাতিসংঘ বলছে আল কায়েদা আছে। তো সুতরাং এই দেশের সাথে আপনি একটা পৃথিবীর অন্যতম শান্তির একটা দেশের সাথে বাংলাদেশের তুলনা করলে তো চলবে না। আমি গবেষণা করে দেখেছি, পৃথিবীতে দরিদ্র রাষ্ট্রের মধ্যে নেপাল একমাত্র শান্তির দেশ, যেটা ইউরোপে অনেক দেশে এত শান্তি নেই। আপনি একটা কথা বলতেছেন, অনেকেই সেম কথাটা বলতেছে, যেমন জাতিসংঘের রিপোর্টেই বলতেছে যে আল কায়েদা। আমার কথা হইলো যে অনেকে এখন আলোচনা করতেছে যে প্রথমে আপনার ইসরায়েলের রাষ্ট্রদূত বলছে আমাদের এখানে হামাস আছে, ইসরায়েলের রাষ্ট্রদূত। দ্বিতীয়ত আবার আপনার ইয়েরা কি বলে, রয়ের চিফ এরা ঘুরে গেল বাংলাদেশে, তার আগে সার্জিও গোরাইলো।
এরপরে উনি গেল ভারতে যায় সার্জিক্যালের আবার কথাবার্তা, এইদিকে সবকিছু মিলে এখন এই রিপোর্ট, আমেরিকা আসলে তাহলে যাবে কোন দিকে? এই আইএস তো আমেরিকার সবচেয়ে বড় দুশ্মন। আল কায়দাও তার দুশ্মন। হ্যাঁ, তাইলে এটা এখন আমেরিকা কোন পথে যাবে? আমেরিকা সাইজ করবে, আমেরিকার যা কাজ করার তা করবে। আজ পর্যন্ত যারা আমেরিকার সাথে প্রীতি করছে সব সোজা হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার ভাবির পোলার সোজা হয়ে যাবে।